হ্যালো এভরিওয়ান, আমি দোলা। আমার নতুন আরও একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক হ্যাপি আছো। আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম, বলতে পারো ইচ্ছে করে করেছি। হ্যাঁ, ওইটা বলবো না যে ভেবেছিলাম আগে থেকে করব, এটা নয়। আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করব বলেই সকাল থেকে ভেবে রেখেছিলাম। আজকে রাত্রেবেলা একটা খুব ভালো খাবার আমি তৈরি করব, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা অনেকেই আছো না যারা নতুন নতুন আমার চ্যানেলে অ্যাড হয়েছো, মানে নতুন নতুন তোমরা ভিজিট করছো। তো আমার শর্টসে অনেক সময় অনেক রকম রান্না আমি শেয়ার করেছি, এটা কয়েক সেকেন্ডের মধ্যে। তো তোমরা অনেকে কমেন্ট করো দিদি একটু ডিটেলসে দেখাবে, তো ভাবলাম আজকে এই রেসিপিটা একটু ডিটেলসে শেয়ার করি। ওখানে দেখতে পেলে যে আমি বসে দিয়েছি, একদিকে হচ্ছে দুধ এই যে, আর দই বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো আমি দইটা কিন্তু নর্মাল টেম্পারেচার করব, তারপরে আমি যে জিনিসটা তৈরি করব সেটাতে আমি ঢালবো। এখানটা আমি ডাবরি মটর, যেটা আর কি ঘুগনি করব, ঘুগনি মটরটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সকালবেলাতেই, সাথে ঘুগনি করব বলে। আর এখানটা ঘুগনি করার যে আলুটা সেটা আমি কেটে নেব। হ্যাঁ, এবার বলি তোমাদেরকে কি করব। আমি আজকে করব নান রুটি, বাটার নান রুটি যেটা আর কি বলে সেটা। তবে দোকানে এর যে চুলাটা হয় না, এটা চুলাটা একটু আলাদাই হয়, বা উনুন যেটা বলে থাকি না কেন, টোটালি আলাদা হয়। হ্যাঁ, ঘরে আমি যেভাবে তৈরি করা যেতে পারে বা যায় সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখো আমি কিন্তু আলুটা সব কেটে নিয়েছি, তারপরে এখানটা হচ্ছে আমি ডাবরি মটরটা দিয়ে এর মধ্যে আদার্স আমি আর কিছুই অ্যাড করবো না, লবণ ছাড়া। লবণটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে তারপরে আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো। এবং এর আগে যতবার আমি করেছি না, একটু গলে গলে গেছে মটর, বাট এবার সেরকম কিন্তু গলে যায়নি। এখানে 200 গ্রামের আমি 2 প্যাকেট আমি দই নিয়েছিলাম। তো 200 গ্রাম পুরোটা লাগিনি, ও 300 গ্রাম মতো আমি দিয়েছিলাম। 300 গ্রাম সামথিং, মানে 2 প্যাকেট প্রায় বলতে পারো লেগে গেছে, কিন্তু একটুখানি ছিল আর কি। দইটা নিয়ে নিয়েছি, আর এখানে চিনি নিয়ে নিয়েছি একটুখানি, নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এর ভিতরে আমি অ্যাড করব দুধ, যে দুধটা আমি জাল দিলাম। আর এটা কিন্তু বেশ অনেকক্ষণ ধরে, মানে ঘন করে কিন্তু আমি জাল দিয়েছি। আর এর ভিতরে কোনো রকম জল দিয়ে আমি কিন্তু ওই ময়দাটা মাখবো না। হ্যাঁ, এর মধ্যে কোনো আটা যাবে না, আটা গেলে কিন্তু হবে না। একটুখানি রিফাইন্ড অয়েল আমি নিয়ে নিলাম, আর বেশ পরিমাণে দিয়ে দিয়েছি বাটার দিয়েছি বলতে পারো প্রায় 60 থেকে 70 গ্রাম মতো আমি বাটার দিয়েছি। হ্যাঁ, তা তো অবশ্যই, কারণ 100 গ্রাম প্যাকেটের অর্ধেকে বেশি দিয়ে দিয়েছি। এবার বাটার দিয়ে রিফাইন্ড অয়েল অ্যাড করার পরে দুধের সাথে আর ওই দইয়ের সঙ্গে ভালো করে এবার আমি ব্লেন্ড করবো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। অনেকক্ষণ ধরে এটা করতে হবে। ওপর দিয়ে যতক্ষণ পর্যন্ত দেখবো একটু বাবলস টাইপের উঠছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি করতে থাকবো। এবার আমি অ্যাড করবো এর ভিতরে ময়দা দেবো, আমি 2বার করে দেবো। প্রথমেই আমি মানে বেশি করে দেবো না। তো এটা হচ্ছে হাত দিয়ে আমি মাখবো, যেরকম আটা মাখি সেরকম। তবে হ্যাঁ, এটা কিন্তু নরম করে মাখতে হবে। আটা নর্মালি আমরা খুব নরম করে মাখি সেরকমটাও নয়, শক্ত করে মাখি আবার সেরকমটা নয়, তবে এটা কিন্তু বেশ নরম করে কিন্তু মাখতে হবে। আর এটা কিন্তু চামচ দিয়ে খুব একটা ভালো মাখা হয় না। তো দেখো আমি ময়দা অ্যাড করলাম, আবার আমি দুধ অ্যাড করলাম, করে এবার সুন্দর আমি একটা ডো তৈরি করব। ওই যে নরম একটা ডো আমি তৈরি করব। আর এই বাটার নান এই রুটিটা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই ডোটা কিন্তু নরম হতে হবে। চলো এটাকে মোটামুটি 1-2 ঘন্টার জন্য রেস্ট দেওয়া যাক, মানে 1-2 ঘন্টার মধ্যে মোটামুটি ওটা সেট হয়ে যাবে। আর এখানটায় যে আমি ঘুগনি করার জন্য মটর আলু সেদ্ধ করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ একটু বেশি করে। আর হ্যাঁ, ঘুগনি পেঁয়াজটা কিন্তু কখনোই লাল লাল করে ভাজতে নেই, অল্প একটুখানি ভাজা ভাজা হলে তার মধ্যে আদার্স মশলাগুলো দিয়ে দিতে হয়। এখানটায় কিউব করে রেখে দিয়ে আমি আদা আর রসুনটা শেষ হয়ে গেছে ফ্রিজে, তো আদাটা ছিল 2টো কিউব আমি নিয়ে নিয়েছি। অনেক হেল্প হয় কাজের সময় কিন্তু জলদি, শুধুমাত্র পেঁয়াজটা তুমি যদি মনে করো তুমি কেটে নিতে পারবে তাহলেই হবে। আর আদা রসুন তোমরা কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে এরকম কিউব করে তারপরে একটা কন্টেনারে তোমরা রেখে দিতে পারো ডিপ ফ্রিজে, অনেক দিন কিন্তু ভালো থাকে। তো সেটা আমি করলাম, 2টো আমি কিউবের টুকরো নিয়ে নিলাম। আর রসুন বললাম ছিল না, রসুন আমি অ্যাড করলাম। তো পেঁয়াজ, রসুন আর হচ্ছে এখানটা আদা, ব্যাস। এটা এবার ব্লেন্ডারে আমি আরও একটু ভালো করে আমি ব্লেন্ড করে নেব। আর ওদিকে তো পেঁয়াজটা তো একদম লো ফ্লেমে আমি করে দিয়ে এসেছি, যাতে কোনোভাবেই লাল লাল না হয়ে যায়। হালকা লাল লাল মানে মোটামুটি একটু ভাজা হতে না হতে আমি কিন্তু এবার মশলাগুলো অ্যাড করে দেবো। এই রেসিপিটা মানে এই বাটার নান রুটিটা আমার কিন্তু খুব ভালো লাগে। দোকানে আমি কিনে খাই তার থেকে আমার মনে হয় বাড়িতে তৈরি করে খেলে আরও অনেক অনেক বেশি টেস্ট হয়। নর্মালি দোকানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেবে তার থেকে বাড়িতে আমরা চাইলে বেশি করে দিতেই পারি। বেশি করে দই দিয়েছি দেখলে তোমরা, আর হচ্ছে বাটার দিয়েছি অনেকটা পরিমাণে। তো এসব কিছু মিলিয়ে, আর চিনিও দিয়েছি একটু বেশি, মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে। তো সব কিছু মিলে বেশ ভালোই হয় খেতে।
আমার আদিও আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়। তো যাই হোক চলো, আর এই যে এখানটা আমি কিন্তু মশলা করে নিয়েছি, আর মশলাটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি অ্যাড করব কিন্তু ওই সেদ্ধ করে রাখা মটর এবং আলুটা অনেক সময় ভেজেও দিই, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমি একবার সেদ্ধ করে দিই। তো ওখানটা দেখো সেদ্ধ হয়ে যাও, এবার আলু আর ঘুগনির যে মটর সেটা আমি এবার দিয়ে দেবো এর ভিতরে। আমার একটা ভুল হয়ে গেছিলো, ভুল ঠিক নয় আর কি, এটা জলটা কম হয়ে গেছিলো, বুঝতে পারিনি। পরে আমি আবার কি করেছি, প্রেশার কুকারের মধ্যে আবার আমি জল গরম করে মানে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে দেখো আমি জল আমি আরেকটু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এবারে আমি কড়াইতে আমি দিয়ে দেবো মানে ওই ঘুগনির ভেতরে। আমার যেটা ভুল হয়েছে সেটা বড় কড়াই দিতে হতো। দেখো পুরো একদম টাপুটুপু চারিদিকে, ঠিকঠাক মতো নাড়তেও আমি পারছিলাম না, আর নাড়তে গিয়েও একবার কিন্তু গ্যাস মানে ওভেন অফ হয়ে গেছে আর কি, মানে কি বলবো ভয় লেগে গেছিলো আমার। যাই হোক পরে আমি ভাবলাম বড় কোনো কড়াইতে আবার করি, তারপরে হয়ে গেছে ছোট কড়াইটি। আর এদিকে দেখো আমি যে ময়দাটা আমি ভালো করে ময়ন না মানে মেখে রেখেছিলাম, সেটা দেখতে পাচ্ছ যে বেশ একদম নরম হয়ে গেছে ভীষণ পরিমাণে, আর যেরকমটা চাইছিলাম ঠিক সেরকমটা হয়েছে। আর এদিকে ঘুগনি অনেকটা পরিমাণে করেছিলাম, আদিও বলেছিল বাটিতে করে বেশি বেশি করে খাবে, আর ঘুগনিতে কাঁচা লঙ্কা পরিমাণটা অনেকটাই বেশি দিয়ে ফেলেছি, যে কারণে ঝাল অনেকটা পরিমাণে হয়ে গেছে। তো আদিও ঝাল খায় অসুবিধে নেই, তবে আজকে ওদের কাছে একটু বেশি ঝাল হয়েছে। তো খেতে বসে আমি বলছিলাম বাবা কেমন হয়েছে, বলছে ভালো হয়েছে, ঝাল দিয়েছো কেন এত বেশি, মানে কাঁচা লঙ্কাটা ওদের মুখে বারবার করে বেঁধে যাচ্ছিলো, সেই কারণে ঝালটা বেশিই লাগছিল। তো যাকে চলো ওদেরকে খেতে দিয়ে এখন আমি এখানে তৈরি করতে আসলাম বাটার নান। তো এখানে দেখো আমি কিন্তু তেলে কিন্তু কোনোভাবে আমি দিইনি, ময়দা দেখতে পাচ্ছি একদম নরম করে মেখেছিলাম। এবার বাটার নানের শেপ নর্মালি একটু লম্বা টাইপের হয়, তো আমরা ঘরে করব লম্বা গোল চৌকো যেরকমই হোক না কেন, বা ত্রিভুজ আকৃতি আমাদের ইচ্ছে মতো আমরা করে নিতে পারি। তো ময়দা দিয়ে ভালো করে বেলে নেওয়ার পর একটা সাইডে কিন্তু জল মাখিয়ে দিচ্ছি, এটা তেল নয় কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি ভালো করে। এই কারণে দিচ্ছি কারণ যে দিকটা আমি প্যানে দেবো সেই দিকটায় আমি জল দেবো, যাতে প্যানের সাথে এটা খুব ভালোভাবে আটকে যায়। কোনোভাবেই কিন্তু আমি কোনো তেল দেবো না, কোনোভাবে কিন্তু তেল দেওয়া যাবে না। এখানটা তেল দিলে কিন্তু আমি যে জিনিসটা এখন করতে চলেছি সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। আর প্যানে দেওয়ার পরে যেই জায়গাগুলো একটু উঁচু উঁচু হয়ে আছে সেখানে একটুখানি কাঁটা চামচ দিয়ে আমি একটুখানি মানে কি বলবো ফুটো ফুটো করে দেবো, এতে খুব ভালো সেই জায়গাগুলোতে কি হবে যে তাপটা লাগবে। তো এখানে দেখো এবার আমি উল্টে দিলাম, দেখতে পাচ্ছি কোনোভাবেই কিন্তু রুটিটা পড়ে যাচ্ছে না। ওই যে বললাম জল দেবো হালকা করে, একটু ট্যাপ ট্যাপ করে দেবো জল হাতটা, তাহলে কিন্তু যে সাইডটা আমি তাওয়াতে দেবো সেই সাইডটায় একমাত্র জল দিতে হবে, তাহলে কিন্তু সুন্দর লেগে থাকবে। বাটার নানের বা নান রুটির বলতে পারো এটাই বিশেষত্ব, এইভাবে করতে হয়। আর এর যে চুলহাটা এটা তো আলাদা রকম থাকে, তবে আমাদের কাছে যেহেতু নেই ঘরে আমরা চাইলেও করতে পারবো না ওইভাবে, তবে তার যে আলাদা আর একটা প্রসেস সেই প্রসেসটা হলো এটা, এইভাবে করতে পারো। আর এখানটা আমি আবার একটু বাটার মাখিয়ে নিলাম, তবে হ্যাঁ এর যে দিকটা আমি স্টিক হয়ে রয়েছে দেখতে পাচ্ছ স্টিক করে রেখেছি আমি প্যানে, সেদিকটা কিন্তু বাটার আমি এখনই দেবো না, পরে আমি নামানোর পরে আমি বাটার অ্যাড করব। তো এইভাবে কিন্তু ভালো করে কিন্তু সেঁকে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু হাই রাখবে, একদম লো করবে না, তাহলে কিন্তু খুব ভালো সেঁকা হবে না। আর এইভাবে তোমরা অবশ্যই করো, দেখবে এক ফোঁটাও কিন্তু খুলে পড়বে না রুটিটা, একদম কথা দিচ্ছি আমি, এত ভালো লাগে খেতে। আমার আদিও এবং হাজব্যান্ডের ভীষণ ভীষণ প্রিয়, ইভেন আমারও প্রিয়। আর তবে হ্যাঁ এই পেছন দিকটা দেখতে পাচ্ছ একটু মানে স্মোকি ব্যাপার দেবে, একটু পোড়া পোড়া ব্যাপার দেবে হালকা হালকা, তো এটাই কিন্তু এই বিশেষত্ব। তো এই পেছন দিকটা দেখো আমি বাটার লাগিয়ে দিচ্ছি। আর একটা কথা বলি, বাটার লাগানোর পরে কিন্তু আবার এই যখন আমি তাওয়ার সঙ্গে আবার লাগাচ্ছি না, তখন কী হবে বাটারটা ওই তাওয়াতে লেগে গেলে আমি যখন পরে আবার অন্য একটা রুটি দেবো তখন কিন্তু ওই তাওয়াটা ধুয়ে নিতে হবে। বাটার লেগে থাকলে কিন্তু কোনোভাবে যে স্টিক হয়ে আছে এটা কিন্তু স্টিক হয়ে থাকবে না। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রুটি আমি করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, যখন যেটা চাইছি না কেন মানে তৈরি করতে ফেলছি, বাট সেটা যদি ঠিকঠাক প্রসেসে হয়, প্রসেস মাফিক হয়, তো সত্যি খুব ভালো লাগে। আর খুব সুন্দর প্রত্যেকটা মানে রুটি খুব ভালো হয়েছে, মনে মতো করে হয়েছে, আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছিল। আর অনেক বেশি সফট হয়েছিল, এই কারণে অনেকটা পরিমাণে আমি দিয়ে দিয়েছিলাম এখানে বাটার, অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছিলাম আমি টক দই, আর পুরোটাই কিন্তু আমি দুধ দিয়ে মেখেছিলাম,
কোনোরকম কোনো জল কিন্তু আমি অ্যাড করিনি এর ভেতরে। আর তো বুঝতে পারছো পুরো ঘন দুধ, বাটার, রিফাইন্ড অয়েল আছে, আর তার সাথে হচ্ছে চিনি, তারপরে টক দই, সমস্ত কিছু মিলিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ফাইনালি এবার তোমাদেরকে দেখাই যে বাটার নান তৈরি করার পরে ওরা তো আদিম তো ঘরে বসে টিভি দেখছিল আর খাচ্ছিল, ওর পাপাও তাই। তো এই যে আমি নিয়ে নিয়েছি 3 পিস নিয়ে নিয়েছি, আমি একটু ছোটো ছোটো দেখে নিয়ে নিয়েছি। আর এই যে ঘুগনি, তো খেতে কিন্তু ইয়াম্মি হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা এভাবে তৈরি করতে পারো, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয়। আর ওই যে বললাম টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেবে, আর চেষ্টা করবে দুধ দিয়েই পুরো ময়দাটা মাখার জন্য, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আরও খাওয়া দাওয়ার পর্ব তো পুরো মিটেই গেছে, অনেকক্ষণ সময় লেগে গেছে। সেই সন্ধ্যা থেকে স্টার্ট করেছিলাম আমি। সন্ধ্যার সময় প্রথমে আগে ঘুগনিটা আমি তৈরি করলাম, জানি অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণে অনেকটা আগে থেকেই আমি তৈরি করতে লেগে গেছিলাম। সেই থেকে আমি মানে দাঁড়িয়েছিলাম কন্টিনিউসলি। তো এখন মানে পা দুটো মনে পড়ে ভেঙে আসছে এই অবস্থা আমার। কিছু করেনি, রান্নাঘর পুরো একদম তেল চিটচিটে করছে, কারণ এটা নর্মাল বিষয় হবেই। লুচি পুরি সমস্ত করতে গেলে না অনেকটা জায়গা ওয়েস্ট হয়, আর যতটুকু জায়গা নিয়ে তুমি কাজ করবে না কেন ততটুকু জায়গায় তুমি দেখো পুরো তেল হয়ে গেছে। তো আমি পুরো সেলফটাও কিন্তু ভালো করে আমি ভিম লিকুইড দিয়ে একটুখানি ক্লিন করে দিয়েছি। টাইলসগুলো প্রত্যেক দিন যেরকম করে রাত্রেবেলায় সেরকমই করছি। আর এই যে তার সাথে সাথে হচ্ছে গ্যাস ওভেনও ভালো করে সার্ফ সাবান দিয়ে একদম চকচকে ঝকঝক করে মুছে নেব, যাতে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওই যে তেল একটা ব্যাপার সেটা যেন দেখতে না হয়। তো এইগুলো সমস্ত কিছু ক্লিন করে নেওয়ার পরে তারপরে বাসন যেগুলো মাজার সেগুলো মেজে নেব। আর হ্যাঁ, আজকে প্রচুর বাসন রাত্রেবেলা মাজতে হয়েছে, কারণ প্রচুর বাসন এঁটো হয়ে গেছে, মানে যতগুলো না তার থেকেও মানে বেশি। এটা হয়, আমি দেখি যে সমস্ত খাবার করতে গেলে না অনেক বাসন হয়ে কোত্থেকে যে হয়ে যায় নিয়েও জানি না। তবে হ্যাঁ, যে ভালো মন্দ খাবো কেঁদে কিচেনটাকে এইভাবে নোংরা করে রেখে ঘুমিয়ে পড়বো, এটা হয় না, এটা চাইলেও হয় না, এটা আমার রাত্রিবেলা তাহলে ঘুমিয়ে হবে না। তবে এটাও কিন্তু ঠিক, যেদিনকে একদমই পাই না, শরীর খুবই অসুস্থ, সেদিনকে হয়তো রেখে দিলাম, তবু হালকা ফুলকা একটুখানি ক্লিন করে হয়তো সিঙ্কের মধ্যে সমস্ত কিছু রেখে দিলাম বা শরীর রেখে দিলাম। আজকে যেরকম মনের জোরে বা গায়ের জোরে করতে পারছি, সব দিন তো এরকম হয় না, তবে প্রত্যেকদিন চেষ্টা করে ভালো করে কিচেনটাকে ক্লিন করে নেওয়ার জন্য। এই কথাটা কেন বললাম, তোমরা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করছো তাদের উদ্দেশ্যে বললাম, আর তোমরা যারা পুরানোই জানো তাদের তো কিছু বলারই নেই, তোমরা জেনেই থাকবে। তো প্রচুর বাসন মেজে নিয়েছি, তোমাদের সঙ্গে তো পুরোটা শেয়ার করতে পারলাম না, তবে অনেক বাসন মেজে নিয়েছি। তো এই যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই পুরো কিচেনটা যখন ক্লিন করলাম না, ক্লিন করার পরে এতটা ঝকঝকে তকতকে লাগছে, খুব ভালো লাগছে, শান্তি পাচ্ছে এখন মনে হয়। খুব বাজে অবস্থা ছিল কিচেনের। তো এই যে পুরো গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত কিছু মুছে নিয়েছি, আর সেলফটাতেও হাত দিয়ে এমনি বারবার করে আমি দেখছি, মানে প্রথমে হাত দিয়েছিলাম পুরো তেল ছিল, আর এখন আমি আবার সেলফটাতে হাত দিয়ে দেখছি যে পুরো একদম চকচক করছে, কোথাও কোনো তেল ব্যাপার নেই, এটাই আমি চাইছিলাম, তো এটাই হয়েছে। তো চলো, এই হচ্ছে আপাতত আমার রান্নাঘরের অবস্থা। আর দেখাচ্ছি এখানটা কতগুলো বাসন তোমরা দেখলে সেলফের উপরে, আর এই বাসনগুলো একই গাবলা ভর্তি, এগুলো কিন্তু অলরেডি আমি মেজে নিয়েছি। আর লাল গাবলিতে এইগুলোও কিন্তু মাজা হয়নি, এগুলো সকালে মাসি এসে মাজবে, সকালবেলা রেখে দিয়েছে। আর প্রচুর বাসন হয়েছিল বললাম, সেগুলো মেজে নিয়েছি। দেখো, তো এখানে দেখো পুরো একদম কিচেন ক্লিন, আর কিচেনের জানালাটাও বেশ নোংরা হয়েছে, 2-1 দিন পর এটাও ক্লিন করতে হবে। তো চলো, আজকের ব্লগ তাহলে আর কন্টিনিউ করছি না, আজকের ব্লগ আমি এখানটায় এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আর হ্যাঁ, অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও।